সরস ট্রাম্প যুদ্ধের ঢেউ আসতে শুরু করেছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড বন্ধের পর ট্রাম্পের চোখ এবার আইআরআই এর দিকে। ট্রাম্পের শত্রুদের সাথে সুসম্পর্ক থাকার দায় এরই মধ্যে সংগঠনটির দক্ষিণ এশীয় ও বাংলাদেশের দায়িত্বে থাকা 2 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। খোদ ট্রাম্পের অভিযোগ, ইউএসএইড, এনইডি, আইআরআই এবং ওএসএফ এই 4 প্রতিষ্ঠান একজোট হয়ে মিলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সরকার পরিবর্তনে কাজ করছে। পুরো চক্রান্তের খোলস উন্মোচনের শেষ পথে ট্রাম্পের সহযোগী ইলন মাস্কের টিম। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সম্পর্ক বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। 13 ফেব্রুয়ারি ট্রাম্প মোদি বৈঠকের পর ধীরে ধীরে উন্মোচন করা হবে ট্রাম্পের তদন্ত টিমের রিপোর্ট। আর এরই মধ্যে 4টি প্রতিষ্ঠানের ফান্ডিং বন্ধ হওয়ায় অর্থের সংস্থান কমে গেছে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানগুলোর। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ডিপ স্টেট। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে থেকে ট্রাম্পের মুখে সবচেয়ে বেশিবার শোনা অন্যতম 2টি শব্দ। বলেছিলেন, নির্বাচনে জিতলে ডিপ স্টেটের শেষ দেখে ছাড়বেন তিনি। না আমাদের মাথা ব্যথা ট্রাম্পের ডিপ স্টেট নিয়ে নয়, বরং আমাদের হাতে ডিপ স্টেট নিয়ে এমন কিছু তথ্য এসেছে যেগুলোর সাথে বাংলাদেশ ও বাংলাদেশের অনেকে সম্পর্কিত। আমাদের মাথা ব্যথা ওখানেই। 10 ফেব্রুয়ারি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশকে অস্থিতিশীল করতে ইউএসএইড এর অনুদান ব্যবহার করেছিলেন জর্জ সোরস। রিপোর্টটিতে বলা হয়েছে, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। সে কারণে মার্কিন বৈদেশিক সহায়তার নজরদারিকে আরো বাড়ানো হয়েছে। ট্রাম্পের অভিযোগ, হাঙ্গেরিয়ান মার্কিন বিলিয়নিয়ার জর্জ সোরসের সংগঠন ওপেন সোসাইটি ফাউন্ডেশন হলো মূল নাটের গুরু। তার সাথে যোগ হয়েছিল 3টি প্রতিষ্ঠান। সেগুলো হলো বন্ধ হয়ে যাওয়া ইউএসএইড, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এবং ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি। এরই মধ্যে ডিপ স্টেটের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের একটি কেন্দ্র ছিল বাংলাদেশ। এমন অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি। এই তথ্যগুলো কি সঠিক নাকি বিশেষ গুজব গ্যাং এগুলো ছড়াচ্ছে? আমাদের অনুসন্ধান বলছে, ডিপ স্টেট নিয়ে বাংলাদেশ সম্পর্কিত যে আলোচনা, সেটিতে আগুনে ঘি ঢালা শুরু হয় আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জের সাক্ষাৎকারের মধ্য দিয়ে। সাংবাদিক টকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দিয়েছিল মাইক বেঞ্জ এবং টকার কার্লসনের আলোচনাটি এরই মধ্যে ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ইলন মাস্কের শেয়ারের পর থেকে মূলত এটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। তারপর ডোনাল্ড ট্রাম্পও তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে এটি শেয়ার করেছেন। এখন দেখি কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে মাইক বেঞ্জ। বাংলাদেশ প্রসঙ্গে মাইক বেঞ্জ যে কথাগুলো বলেছেন তার চুম্বক অংশ হলো, বাংলাদেশে আমেরিকান সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল বাইডেন প্রশাসন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপত্তি করায় তাকে উৎখাতের পরিকল্পনা করা হয়। এজন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএইড এর মাধ্যমে বেশ কিছু সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ফেসবুকার, ইউটিউবার, র্যাপার এবং বিভিন্ন বিষয়ে আন্দোলন করা ব্যক্তিদের টার্গেট করা হয়। এই কাজে ইউএসএইড কে সহায়তা করেছিল আইআরআই এবং এনইডি। মাইক বেঞ্জের দাবি, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে 2018 সালের পর থেকেও সক্রিয় ছিল ডিপ স্টেট। অবশ্য ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন তাতে বাংলাদেশের নাম না নিলেও একটি কথা বলেছেন, এই 3টি সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক পট পরিবর্তনে টাকা ঢেলেছেন। মাইক বেঞ্জ যে অভিযোগগুলো করেছেন সেগুলো নতুন কিছু নয়। 2024 সালের 30 সেপ্টেম্বর অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রে জোনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে আইআরআই এর একটি গোপন রিপোর্ট উপস্থাপন করা হয়, যেখানে দেখা যাচ্ছে আইআরআই ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশ হিসেবে তৃণমূলে কাজ করেছে। সংগ্রহ করে 170 অ্যাক্টিভিস্টদের নাম, যারা আইআরআই এর সাথে এক হয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরিতে কাজ করেছে। রিপোর্টটিতে বলা হয়েছে,
6 জন ব্যক্তি, একটি বিশ্ববিদ্যালয় ও 4টি সংগঠন স্থানীয়ভাবে আইআরআই এর এই গোপন মিশনে কাজ করেছে। কিন্তু নিউজ অ্যানালাইসিস বা কাজিরুনাতে আমরা ডিপ স্টেট নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছিলাম গত 23শে জানুয়ারি, যেখানে আমরা বলেছিলাম বাংলাদেশের 187 জন ডিপ স্টেট ষড়যন্ত্রের সাথে জড়িত বলে ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে। ট্রাম্পের ট্রানজিশন টিম বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এম্বাসি সহ একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি গ্রে জোনের রিপোর্টের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের ডিপ স্টেট ষড়যন্ত্র সম্পর্কের কথা খুঁজে পেয়েছে। ট্রাম্পের টিমের প্রাথমিক লক্ষ্য ছিল 3টি। 1. কিভাবে ডিপ স্টেট বাংলাদেশে কাজ করেছে। 2. যুক্তরাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠান জড়িত ছিল, এবং সবশেষ বাংলাদেশে স্থানীয়ভাবে কারা ডিপ স্টেটের মুখ্য কারিগর ছিলেন। বলা বাহুল্য, ট্রাম্পের টিমের সবচেয়ে বেশি টার্গেট ছিল জর্জ সোরস ও তার প্রতিষ্ঠান ওপেন সোসাইটি ফাউন্ডেশন কিভাবে এখানে কাজ করেছে। আমাদের অনুসন্ধান বলছে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশে কাজ শুরু করে 2004 সাল থেকে, তবে মোটা অঙ্কের অর্থের অনুদান দেওয়া শুরু করে 2010 সালের পর থেকে। 2010 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 3টি মাস্টার্স প্রোগ্রাম চালুতে সহায়তা করার মধ্য দিয়ে 2020 সালে সংস্থাটি বড় অঙ্কের অর্থ দেয় বিশ্ববিদ্যালয়টিকে। গ্রে জোনের রিপোর্টেও এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখ আছে। এছাড়া সংস্থাটি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকেও অর্থায়ন করেছে। তবে সোরসের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্থায়নটি রোহিঙ্গাদের জন্য। $10 মিলিয়ন অর্থ সাহায্যের পুরোটাই তারা খরচ করেছে এনজিও ব্র্যাকের মাধ্যমে। লক্ষণীয় বিষয় হলো জর্জ সোরসের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে জর্জ সোরসের ছেলে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস 29শে ডিসেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন। মার্কিন দূতাবাসের একাধিক সূত্র নিশ্চিত করেছে অ্যালেক্স সোরসের ওই সফরের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দপ্তর থেকে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে সরকার গঠনের পর অক্টোবরে নিউ ইয়র্ক সফরের সময় অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অ্যালেক্স সোরস 1 অক্টোবর এক এক্স বার্তায় বলেছিলেন ডক্টর ইউনূস তার বাবা জর্জ সোরস ও ওপেন ফাউন্ডেশনের পুরনো বন্ধু। দর্শক, অ্যালেক্সের এই বার্তা থেকে স্পষ্ট ডক্টর ইউনূসের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। আমাদের অনুসন্ধান বলছে গ্রামীণ ফোন লিমিটেডের 35% শেয়ার কেনার জন্য 1999 সালের ফেব্রুয়ারিতে ইউনূসকে ঋণ দিয়েছিল জর্জ সোরসের সোরস ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ড এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট। এছাড়া 2017 সালের জুনে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স ডব্লিউ টিলারসনকে সিনেট কমিটির বিচার বিভাগীয় চেয়ারম্যান চার্লস ই গ্রাসলির লেখা একটি চিঠিতেও গ্রামীণ ব্যাংকের সঙ্গে জর্জ সোরসের ঘনিষ্ঠতার উল্লেখ রয়েছে। ট্রাম্পের টিমের দ্বিতীয় টার্গেট ইউএসএইড কিভাবে বাংলাদেশে গত 15 বছরে বরাদ্দকৃত অর্থ খরচ করেছে। সূত্রগুলো বলছে বন্ধ হয়ে যাওয়া ইউএসএইড তাদের বরাদ্দকৃত অর্থের একটি বিরাট অংশ বাংলাদেশে আইআরআই এবং এনইডির মাধ্যমে খরচ করত। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি ও গ্রামীণ ফাউন্ডেশনের পার্টনার ছিল ইউএসএইড। এমনকি দেশের বাইরে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ঘানাকেও অর্থায়ন করত ইউএসএইড। ট্রাম্পের ট্রানজিশন টিম বাংলাদেশে গত 2 বছরে ইউএসএইড এর সরাসরি উদ্যোগে ডিসইনফরমেশন, রাজনৈতিক সচেতনতা বাড়ানো সহ যেসব ট্রেনিং এবং ওয়ার্কশপ কর্মসূচি হয়েছে সেগুলোর আয়োজক এবং অতিথিদের তালিকা সংগ্রহ করেছে। আমরা জানতে পেরেছি ইউএসএইড বন্ধ করার পর ট্রাম্পের টিমের চোখ এবার আইআরআইএ এবং এনইডির দিকে। বিশেষ করে ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর আইআরআই এর কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন গত বছরের 21শে নভেম্বর। এছাড়া যুক্তরাষ্ট্রের এই সংগঠনটি গত বছরের 8 সেপ্টেম্বর এবং 7 অক্টোবর বাংলাদেশের একই ঘরানার 2টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছিলেন। এই 3টি বৈঠকের পূর্ণাঙ্গ তথ্য মার্কিন দূতাবাসের কাছে জানতে চেয়েছিল ট্রাম্পের টিম। খবর হলো তথ্য পাওয়ার পর আইআরআই এর 2 জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, যারা আগে বাংলাদেশে অর্থায়ন ও কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিত। একাধিক সূত্র বলছে ওপেন ফাউন্ডেশন, ইউএসএইড,
এবং আইআরআই এনজিও এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটি মাধ্যমে কাজ করত, যা নিয়ে তদন্ত করছে ট্রাম্পের টিম। সেটি হলো অনুসন্ধানী সাংবাদিকতা প্রজেক্ট, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট। OCCRP কে যেভাবে ফান্ডিং করেছে, ঠিক একইভাবে বাংলাদেশেও কিছু প্রজেক্টে আর্থিক সহায়তা দিয়েছিল এই তিনটি সংগঠন। আমাদের সূত্রগুলো বলছে এই তিনটি সংগঠনের তৎপরতা নিয়ে 137 পৃষ্ঠার একটি রিপোর্ট ট্রাম্পের টেবিলে জমা পড়েছে। এরই মধ্যে সেখানে বিশেষভাবে দেখানো হয়েছে জর্জ সরোসের বন্ধু হিসেবে বাংলাদেশে কারা কাজ করছে। অন্য দেশগুলোর থেকেও একই ধরনের রিপোর্ট জমা পড়েছে। তবে বাংলাদেশও ভারতে সরোসের প্রতিষ্ঠান এবং তাদের সহযোগীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে 13 ফেব্রুয়ারি ট্রাম্প মোদি বৈঠকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনেকের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হতে পারে। ডিপ স্টেটের চেয়ে ট্রাম্প ও তার টিমের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সরোস ও তার বন্ধুদের থামানো। সেটি হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সমস্যায় পড়বে সেটি বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক বেশ কিছু বিশ্লেষক তাদের টুইট বার্তায় এরই মধ্যে আশঙ্কা করেছেন সরোসের সাথে সম্পর্ক বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভোগাতে পারে। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মোদি ট্রাম্প বৈঠকের পর যে পরিস্থিতির মুখোমুখি হবে সেগুলো কিভাবে মোকাবেলা করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।